6 দিন প্রচারণা ও সপ্তাহখানেক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমন সময়ে ভোটের ট্রেনের গতি যেমন বেড়েছে, তেমনি চলছে চুলচেরা বিশ্লেষণ এবং নানা জরিপ জল্পনা। দলগুলোর সামনে আনছে ইশতেহার, দিচ্ছে প্রতিশ্রুতি। এসব বিষয় নিয়ে আজকের বিশ্লেষণ। সঙ্গে থাকবো নাজমুস সাকিব। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF আয়োজিত এক জরিপে ফল দেয়া হয়েছে আজ। জরিপে ঠিক কি উঠে এলো, চলুন দেখে আসি। বেশ কিছু জরিপ তারা কিন্তু করেছে। সেখানে দেখা যাচ্ছে যে 11,038 জনের মধ্যে CRF কিন্তু এই জরিপটা করেছে, যেখানে 90% ভোটার বলছেন যে আসন্ন নির্বাচনে তারা ভোট দিতে চান। এছাড়াও মার্কা দেখে ভোট দেবেন 30.4% এবং প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন 30.2%। এছাড়াও বেশ কিছু কিন্তু জরিপ উঠে এসেছে। এর পরের স্লাইড আমরা দেখতে চাই যে তরুণ ভোটাররা বলছেন যে তারা জামায়াতে 37.4% ভোট দিতে চান এবং বিএনপিকে 27% দিতে চান এবং এনসিপির 17%-এর পক্ষে তারা আসলে মত দিচ্ছেন। এছাড়াও ভোটের ধর্ম এবং দুর্নীতির ইস্যুর গুরুত্ব পেয়েছে, যেখানে বলা হচ্ছে যে 67.3% তারা দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছেন এবং 35.9% তারা ধর্মীয় ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন। এছাড়াও তারা বেশ কিছু মতামত দিয়েছেন, যেখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা আসলে ভোটার আছেন তারা বিএনপিকে 48.2% দিতে চান। এছাড়া জামায়াতে 29.9%, এনসিপিকে 6.5% আওয়ামী লীগের ভোটার ভোট দিতে চান এবং অন্যান্য যেই প্রার্থী আছেন তাদেরকে 13% আসলে ভোট দিতে চান। এবং ভয়ভীতি দেখানো নিয়ে শঙ্কা করছেন বিএনপির 49% ভোটার, এনসিপির 73% এবং জামায়াতের 71%। আমরা এই জরিপ নিয়ে মূলত আলোচনা করব। সেই জরিপগুলো নিয়ে মূলত আলোচনা করব এবং আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আমরা জরিপ এবং ইশতেহার নিয়ে মূলত আলোচনা করব। আলোচনার জন্য একজন অতিথি যুক্ত হবেন, তবে তার আগে নিচ্ছি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আমরা এ পর্যায়ে যুক্ত হতে চাই ঢাকা 12 আসনে। আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। রিপন, আপনার মাধ্যমে জানতে চাই যে আজকে আমরা দেখেছি যে একটি জরিপ হয়েছে, সেই জরিপে বিভিন্ন ফলাফল এসেছে এবং আপনি যে আসনে আছেন সেই আসনে আসলে ভোটাররা কি বলছেন এই জরিপ সম্পর্কে এবং ইশতেহারও দিয়েছে দলগুলো, সেসব সম্পর্কে তাদের মতামত কি? সাকিব, প্রথমত আপনি যেমনটি বলছিলেন যে মানুষ কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের জরিপ এবং একই সাথে রাজনৈতিক নেতাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু ফলো করছেন। জরিপের যে বিষয়গুলো ছিল সেইটা নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ বলেছেন যদি নির্বাচনী পরিবেশ যদি ঠিক থাকে তাহলে ভোট কেন্দ্রে তারা কিন্তু ভোট দিতে যাবেন এবং সেই ক্ষেত্রে তারা মূলত যে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন সেটি হচ্ছে যে নির্বাচনী যে ইশতেহার এবং সেই ইশতেহারে কী ধরনের বিষয়গুলো রয়েছে তারা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিতে চান এবং তারা এই যে বড় দুটি রাজনৈতিক দল রয়েছে সেই বড় দুটি রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা রয়েছেন তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্যে তাদের যে ভিশনারি বা ভীষণ মিশন আসলে কি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, সেই বক্তব্যগুলো কিন্তু তারা শুনছেন এবং সেই অনুযায়ী তাদের প্রত্যাশার সাথে তারা কিন্তু মেলানোর চেষ্টা করছেন এবং সেই প্রত্যাশার সাথে মেলানোর পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু 12 তারিখে কাকে ভোট দিবেন, কোন প্রতীকে ভোট দিবেন সেই সিদ্ধান্তগুলো আসলে তারা নিচ্ছেন। এবং আজকে আপনি জানেন যে 26টি বিষয়টিকে সামনে রেখে তারা যে জামাতে ইসলামী যে প্রচার আজকে যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন সেটা নিয়েও মানুষ কথা বলেছেন, তারা তাদের যে প্রত্যাশার সাথে মেলানোর চেষ্টাটা করছেন। তো আমার কাছে ঢাকা 12 আসন থেকে এই ছিল সবশেষ। সাকিব, আজকের ভোটের ট্রেনে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। স্যার, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা একটু কথা বলতে চাই যে আজকে একটি জরিপ প্রকাশ পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে ভোট দিতে চান আগামী নির্বাচনে 11,000-এর মধ্যে মূলত জরিপটি হয়েছে, 11,000 জনের মধ্যে, তার মধ্যে 90% আসলে ভোট দিতে চান এবং তরুণরা আসলে ভোট দিতে চান জামায়াত এবং এনসিপিকে প্রায় 54%, বিএনপিকে 27%। এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে যে মানুষের মধ্যে যে ভোটের আগ্রহ সেটা আসলে বিগত সময়গুলোর তুলনায় এবার বেশি দেখছেন কিনা এবং তরুণরা কেন আসলে জামাত বা এনসিপিকে যাচ্ছে? প্রথমত আমাদের এসব দেশে
এই জরিপের বিষয়টি একটি আপেক্ষিক বিষয়। জরিপ পাশ্চাত্যে বা উন্নত গণতন্ত্রে যেভাবে যে পর্যায়ে যে ক্রমধারায় অনুষ্ঠিত হয়ে থাকে, আমাদের দেশে অনেক সময় এই জরিপ যথার্থভাবে পরিচালিত হয় না। অনেক সময় জরিপ নিয়ে নানা প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত বা একটা ফলস ফ্যাব্রিকেটেড প্রচারণা হয়। তবে তাৎক্ষণিকভাবে আপনার এই পরিসংখ্যান নিয়ে আমার কোনো সন্দেহ নেই, ভাবতে ইচ্ছা করে, বিশ্বাস করতে ইচ্ছা করে যে জরিপটি হয়তো যথার্থ। বিশেষ করে আপনি যে ভোটের উপস্থিতির কথা বললেন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে দেশের 90% লোক ভোট দিতে চায়। এটা কিন্তু একটি বাস্তব সত্য কথা। কিন্তু সেখানে একটি কিন্তু আছে। কিন্তু হচ্ছে এই যে সেই সাথে জরিপ বলেছি কিনা আমি জানি না, সেই সাথে তারা শান্তিপূর্ণ অবস্থান এবং নিশ্চিত এটা বলেছে স্যার, ভোটের সহিংসতার ব্যাপারে অবস্থানের শঙ্কা কথা তারা বলে আর কি। জি। আবার যে দ্বিতীয় প্রশ্নটি আপনি করলেন, সেটা এই যে জামাতের মানে বা নতুন প্রজন্মের ভোটের ব্যাপারে যে পরিসংখ্যান আপনি দিয়েছেন, সেটাও যথার্থ মনে হয় আমার কাছে। তার কারণ হলো যে আপনারা লক্ষ্য করেছেন যে যারা মানে এই গণ অভ্যুত্থানের যারা প্রবক্তা, যারা মানে অনুঘটক বা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই এনসিপি বর্তমানে জামাত ইসলামীর সাথে আছে। সুতরাং সঙ্গতভাবেই ওই অংশ জামাতের প্রতি প্রভাবিত হতে পারে এবং সেখানে বিএনপির প্রতি সমর্থন মানে খুব কম নয়। আপনি 27% কথা বললেন, সেটা ওরকমই হতে পারে। সুতরাং এই জরিপ এবং মানুষের গণ আকাঙ্ক্ষার যে অনুবর্তন, যে প্রতিফলন, যে সম্ভাবনা আমরা দেখলাম, সেটা হয়তো যথার্থ। বাংলাদেশে নির্বাচন সবসময়ই জনপ্রিয়, সবসময়ই মানে আমাদের ইউনূস সাহেবের কথা মতো উৎসব আনন্দের সাথে উদযাপিত হয়। এবারেও যদি সংখ্যাগুলো তিরোহিত হয়, যদি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত হয়, তাহলে অবশ্যই মানুষ ভোটের ট্রেনে মানে যথার্থ সময়। স্যার, আমরা আরেকটা বিষয় দেখছি যে মূলত আমরা বিগত সময়ে হয়তো ধারণা করা হচ্ছিল, অনেক জরিপগুলোতে আসলে আসছিল যে আওয়ামী লীগের ভোটার আসলে বুঝতে পারছিলেন না কোন দিকে ভোট দিবেন, এবং অনেকে আসলে ভোট কেন্দ্রে না যাওয়ার ব্যাপারেও আসলে জানাচ্ছিলেন। কিন্তু এই জরিপটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রায় 48% ভোটার তারা আসলে বিএনপিতে ভোট দিতে চান, এবং জামায়াতে 29% এবং এনসিপিকে মাত্র 6%। তো এটা আসলে বিএনপিকে তারা কেন চান? আসলে বিএনপিকে ব্যাপারটা হলো যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে অনেকেই বলেন যে পার্থক্য খুব সামান্যই। আচ্ছা, রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে পরে দুটো পার্টি ক্ষমতাশ্রয়ী, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করতে হয়, যা যা বলতে হয়, তারা করতে থাকে। এটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বসি প্র্যাগমেটিক পলিটিক্যাল পার্টিস। অপরদিকে যারা আদর্শের কথা বলে, যারা দূরবর্তী অবস্থান করে, তাদের তা ভিন্ন। আজকে আওয়ামী লীগের সকলের কাছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিকিউরিটি, তাদের জীবনের নিরাপত্তা, তাদের সম্পত্তির নিরাপত্তা, তাদের সম্মানের নিরাপত্তা। ব্যক্তি হিসাবে প্রতিটি মানুষ এই তিনটি নিরাপত্তা চায়। আর বিএনপি যেহেতু একটি সবচেয়ে এই দেশে মানে জনপ্রিয় পার্টি, বা আজকাল মানুষ বলছে যে গভর্নমেন্ট ইন ওয়েটিং, অর্থাৎ ক্ষমতায় একটা ছায়া সরকার তারা। সুতরাং এই তিনটি কারণে বিএনপি তাদেরকে আশ্রয় দিতে পারবে, কিন্তু স্যার আমরা প্রশ্রয় দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে। সেই কারণেই বিএনপির সমর্থন তাদের প্রতি বেশি। কিন্তু স্যার আমরা জুলাই আন্দোলনে তো দেখেছি যে বিএনপির একটা বড় অংশ আসলে জুলাই আন্দোলনে ছিল,
এবং সব মিলে অর্থাৎ আওয়ামী লীগের বাইরে যে দলগুলো ছিল একসঙ্গে হয়ে তারা আওয়ামী লীগকে সরিয়েছে, তাহলে এক প্রকার তো আওয়ামী লীগের আসলে তারা শত্রুই হওয়ার কথা, কিন্তু কেন আসলে মানে দিকে যাচ্ছে? এই এই যে তাৎক্ষণিক জরিপ, এই জরিপের কথাটাই যথার্থ। আমি আবারও কথাটা বলছি যে যদি আওয়ামী লীগের লোকেরা জামাতের আশ্রয় নেয়, জামাতকে ভোট দেয়, তাহলে পরে ক্ষমতায় যদি জামাত না যায় তাহলে পরে তাদেরকে সেই নিশ্চয়তা দিতে পারবে না। তাদের মামলা আছে, তাদের হামলা আছে, তাদের জমি জমা জিরাত দোকান ফ্যাক্টরি শিল্প কারখানা আছে। যারা শক্তিধর, যারা শক্তির সমর্থন দিতে পারবে, ক্ষমতার সমর্থন দিতে পারবে, তারাই শত্রু হলেও তাদের আশ্রয় নিয়েছে। এবং আমরা ওই যে অভিযোগগুলো শুনি, মানে বিএনপির বিরুদ্ধে খুব বড় ধরনের একটি অভিযোগ, এবং আপনারা জানেন যে তারেক রহমান যথার্থভাবেই ওইসব দুর্নীতিগ্রস্ত বা ওইসব অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নিয়েছেন। যথার্থ ব্যবস্থা নিয়েছেন স্যার। তারা তাদের থেকে অর্থের বিনিময়ে তাদেরকে অ্যাক্সেস দিয়েছে। আপনি যদি গ্রেটার ফরিদপুরের নির্বাচনী চিত্র লক্ষ্য করেন তাহলে পরও একই দৃশ্য দেখতে পাবেন। আমরা আরেকটা বিষয় দেখছি যে ভোট কেন্দ্রের ভয়ভীতি নিয়েও আসলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, সেটা বিএনপি, জামাত, এনসিপির আসলে যারা ভোটার তারাও আসলে শঙ্কা প্রকাশ করেছেন। সেই শঙ্কাটা নিয়ে আমরা কথা বলতে চাই, তবে তার আগে নিচ্ছি একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আজ আমরা আলোচনা করছি জরিপ এবং ইশতেহার নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। স্যার, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখেছি যে দুইটি দল আসলে তারা ইশতেহার প্রকাশ করেছে, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং কয়েকদিন আগে এনসিপিও তারা ইশতেহার দিয়েছে, যেখানে আসলে জামায়াত 26 দফা দিয়েছে। তারা বলছে যে প্রযুক্তির উন্নয়ন, ভেজালমুক্ত খাদ্য 30 সালের মধ্যে তারা করতে চায়, জুলাই সংরক্ষণ করার কথা বলছে, শিক্ষা ব্যবস্থা যেটা সে পুরোপুরি ফ্রি করতে চায়, এবং ইসলামী আন্দোলন তারা বলছে যে 15 বছরের মধ্যে উন্নত রাষ্ট্র এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, এবং এনসিপি বলছে যে ট্রুথ কমিশন, 1 কোটি কর্মসংস্থান, হিসাব পোর্টাল তারা চালু করতে চায়, যেখানে সকল হিসাব তাদের স্বচ্ছ আকারে থাকবে। সব মিলিয়ে আসলে ইশতেহারগুলোর মধ্যে আসলে ভেরিয়েশন কি আমরা খুব বেশি পাচ্ছি, নাকি বিগত সময়গুলোর মতোই? নির্বাচন ব্যবস্থায় রাজনৈতিক দলের পক্ষ থেকে ইশতেহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিপূর্বে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো ইশতেহার ঘোষণা না করলেও আমরা দেখছি বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা তাদের কর্মসূচি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তারা প্রকাশ করেছে। যেমন বিএনপি করেছে। বিএনপি তো সেই অনেক আগে থেকে 31 দফা ঘোষণা করে অনেক এগিয়ে আছে। জামাত দেখলাম আমরা ওই যে পলিসি সামিটের মাধ্যমে তারা তাদের সামগ্রিক নীতিভঙ্গি প্রকাশ করেছে। এখন আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, এনসিপি বা ইসলামী আন্দোলন, তাদের ইশতেহার প্রকাশ করছে। তো ইশতেহার প্রকাশ সম্পর্কে মানে জনমনে যে ধারণাটি সেটি খুব সুখকর নয়। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যা পারে না বা সম্ভব নয়, এরকম একটা কথার ফুলঝুরি, বা মানে আমাদের একজন শিক্ষক বলতেন যে তারা বলে যে দুধের নহর মধুর প্রস্রবণ তারা বইয়ে দেবেন। কিন্তু আসলে বাস্তব অর্থে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে এই বাংলাদেশ রাষ্ট্রটি নামক মানচিত্রে পরিবর্ধন সাধন এটি খুবই কঠিন এবং জটিল বিষয়। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে কথা আপনি বললেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে হয়তো আগামীকালকে বা পরশু শুক্রবার ঘোষণা করবেন। কিন্তু আমরা জানি যে বিএনপির 31 দফায় বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের পর্যায়ে উপনীত করবানোর জন্য, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রেও বড় ধরনের ভারসাম্যপূর্ণ সংস্করণ ইত্যাদি সাধন করার একটা পরিকল্পনা বিএনপি রয়েছে। অপরদিকে এখন আপনি 26 দফার কথা বললেন যে জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে, সেখানে আমাদের কাছে তো ভালোই লাগছে শুনতে যে
তারা মানে শিক্ষাকে একটা পর্যায়ে মানে একেবারেই জাতীয়করণ করবেন বা শিক্ষাকে ফ্রি করবেন, তারা দুর্নীতি নির্মূল করবেন, তারা সুশাসন নিশ্চিত করবেন। এই কথাগুলো আমাদের কাছে ভালোই লাগে। মানে আমরা লক্ষ্য করব যে কথা এবং কাজের মধ্যে তাদের কতটা মিল রয়েছে। এখন মানে আপনি যদি একটা তেঁতুল গাছ লাগিয়ে যদি আপনি মিষ্টি আম খেতে চান, সেটা যেমন একটা অনর্থক বা অসম্ভব বিষয়, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সততা, স্বচ্ছতা, কৃচ্ছতা, এই তিনটি শব্দ যেটা আমরা শহীদ জিয়াউর রহমানের জীবনধারা লক্ষ্য করেছি, সেটি সত্যিকার অর্থেই একটি দেশপ্রেমিক বা রাষ্ট্রনায়কের পক্ষ থেকে একটি নমুনা, একটি মডেল ছিল। এখন আমাদের এই ক্রমধারায় আমরা এই সময়টা এসে এর বড় ধরনের ব্যতিক্রম দেখি। স্যার, ইশতেহারের বাস্তবতাটা আসলে নেই বলতে চাচ্ছেন? বাস্তবতাটা নেই আমি বলবো না, মানে বৃক্ষত ফলত পরিচয়ত। মানে যদি ধরেন বিএনপি জয়লাভ করে, তারা তাদের কার্যব্যবস্থার মাধ্যমে, তাদের পরিকল্পনার মাধ্যমে, তাদের কুশলতার মাধ্যমে, তাদের কর্মসূচির মাধ্যমে যদি এইসব পরিকল্পনাগুলোকে, ইস্তেহারের এইসব প্রতিশ্রুতিগুলোকে একেবারেই বাস্তবায়ন করতে পারে, সেটাই তাহলে সার্থকতা। সেম টু জামাত ইসলামী। জামাত ইসলামী বলে তারা সৎলোকের শাসন চায়, মানে তাই যদি হয়, তো যদি এই পরিকল্পনাগুলো তারা প্রণয়ন করে এবং তাদের ম্যান পাওয়ার যদি সত্যি সত্যি সৎ থাকে, তাহলে হয়তো বা একটা ভালো ইশতেহারের যে জাতি আশা করতে পারে। ইশতেহারের বাস্তবায়ন আসলে সব দলগুলো করুক, সেটা আসলে আপনি চাচ্ছেন। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভোটের ট্রেনের সময় দেওয়ার জন্য। আমরা ঠিক কিছুক্ষণ পরে যাব তৃণমূলে, সেখানে আসলে ভোটের ইশতেহার কিংবা জরিপ নিয়ে তারা কি ভাবছেন। তবে তার আগে নিব একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এই পর্যায়ে আমরা যুক্ত হতে চাই তৃণমূলে। সে ফেনী থেকে যুক্ত হবেন সুলাইমান ডালিম। ডালিম, আপনার মাধ্যমে জানতে চাই যে আজকে একটি জরিপ হয়েছে, সেই জরিপ সম্পর্কে আসলে সাধারণ ভোটার কিংবা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কি বলছেন এবং ইশতেহারের ব্যাপারে তাদের মতামতটা কি? ইতিমধ্যেই দুয়ারে করা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে প্রার্থীরাও মাঠে ধাপিয়ে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করার জন্য। আজকেও ইতিমধ্যে একটি জরিপ প্রকাশ হয়েছে, যেটি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা রয়েছে। ইশতেহারও দিচ্ছেন কিছু কিছু রাজনৈতিক দল। সব বিষয়ে, এইসব সামগ্রিক যে বিষয় রয়েছে সেসব বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের ডান পাশে আছেন জাতীয়তাবাদী যুব দলের ফেনী জেলা সদস্য সচিব নইমুল্লাহ চৌধুরী বরাদ, এবং আমার বা পাশে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির সদস্য সচিব শাহ আলিউল্লাহ মানিক। আমরা প্রথমেই যুব দলের যে সদস্য সচিব রয়েছেন তার কাছে যাব। আজকে একটি জরিপ হয়েছে, যে জরিপে বলা হচ্ছে যে জামায়াত ইসলাম এবং এনসিপি যে জোট রয়েছে সেখানে যুবক যে তরুণরা রয়েছে তারা 50%-এর বেশি ভোট পড়বে সেই জোটে। আসলে এটি কি শুধুই জরিপ, না আসলে কি এটি মাঠের ভোটের চিত্র কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এখন টিভি পরিবারকে এবং আপনার মাধ্যমে, ডালিম ভাইয়ের মাধ্যমে যারা দেখছেন সকলকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে জরিপের কথা বলা হয়েছে, আসলে ওটা আমার আজকে আমি সারাদিনে গণসংযোগে ছিলাম, জরিপের বিষয়টা আমার নলেজে আসে নাই, আমি এখনো দেখি নাই কে জরিপ করছে বা কি আসে বিষয়। তবে আমরা ভোটের মাঠে যেটা দেখতেছি, ইনশাল্লাহ তরুণ সমাজ, তরুণ তরুণী, ছাত্র সমাজ, হ্যাঁ, দেশের জনগণ সকলের সাথেই আমরা কথা বলছি। বিশেষ করে আমি যতক্ষণে কাজ করছি, ততক্ষণ ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, সেদিকে দিয়ে আমরা তরুণ সমাজ, তরুণ তরুণী, ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের প্রতি আমার এবং আমাদের দলের আস্থা রয়েছে ইনশাল্লাহ। জরিপে ওনারা আসলে কতজন মানুষের সাথে কথা বলেছে সেটাও দেখার বিষয়। তো আমি বলবো ইনশাল্লাহ আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন জরিপ মুখ্য বিষয় না। এই নির্বাচনে দেশের জনগণ আমাদের যে পরিকল্পনা, দেশ গড়ার যে পরিকল্পনা দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই পরিকল্পনা আমরা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি।
এই দেশ গঠনের এই পরিকল্পনা আমরা তরুণ সমাজকে বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ তরুণ সমাজ এবং মানুষকে মিলেমিশে আমরা সবাই একাকার হয়ে দেশ গঠনের জন্য 12 তারিখে জনগণ এবং তরুণ সমাজ, তরুণ তরুণী, ছাত্র সমাজ, যুব সমাজ সকলে বিএনপিকে ভোট দিবে এবং বিএনপি বিজয় লাভ করবে। আমি আমরা আপনার কাছে আবার আসবো। আমরা এই পর্যায়ে যাব জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার সদস্য সচিব শাহ আলিউল্লাহ মানিকের কাছে। যে জরিপটি এসছে যে এনসিপি এবং জামাত জোটের 50% বেশি ভোট পড়বে যুবকদের, কেন যুবকরা আপনাদের পছন্দ করবে? আসসালামু আলাইকুম। প্রথমে এখন টিভির সকল দর্শকদেরকে আমি অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমার যে সহ আলোচক আছেন ফেনী জেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব বরাদ ভাইকেও ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আসলে আমরা জানি তরুণরাই হচ্ছে এই দেশের পরিবর্তনের চাবিকাঠি। যে জরিপ আপনি একটু আগে বললেন যে 50% তরুণ চায় মানে ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে যে জোট, 11 দলীয় জোট, এই জোটকে ভোট দিতে চায়। আমি মনে করি বাস্তব চিত্র যদি চিন্তা করেন, তরুণ 50% নয়, তরুণদের শতকরা 80% চায় এবার ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে যারা আছে তাদেরকে ভোট দিবে। কি জন্য ভোট দিবে? তার কারণ হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আপনি যদি আমাদের অপোজিটে যারা আছে, যারা নির্বাচন করতেছে, তাদের যদি দেখেন, দলীয় শৃঙ্খলার কথা যদি বিবেচনা করেন, তাদের দলীয় শৃঙ্খলার কারণে হাজার হাজার নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। তাদের ইয়া নিয়ে কথা আছে, সাদাবাজি নিয়ে কথা আছে, টেন্ডারবাজি নিয়ে কথা আছে। তাদের মধ্যে প্রার্থীদের মধ্যে ঋণ খেলাফি আছে, তাদের প্রার্থীদের মধ্যে ব্যাংক ডাকাত হিসাবে অনেকেই আছে। এই ধরনের বিভিন্ন কারণে আমরা মনে করি আগামীর ভোট হবে অবশ্যই তরুণদের বিজয়ের ভোট। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা আশা করছি এদেশে একটি ব্লেড বিপ্লবের মধ্য দিয়ে তরুণরা একটি ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে 11 দলীয় জোটকে ক্ষমতায় নিয়ে আসবে। ইনশাআল্লাহ আমরা এটা আশা করি। আমাদের সাথে যে দুজনই আছেন, দুজনই তরুণ। তারা বলছেন যে সামনের যে নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু হবে, তবে ভোট কার পক্ষে যায় সেটি তারাও নিশ্চিত করে বলতে পারছেন না। তো এই ছিল ফেনী থেকে আমাদের কাছে ভোটের ট্রেনে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সোলাইমান ডালিম আপনাকে। আমরা আজকের মতো পর্ব শেষ করতে চাই। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।